সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় অধিকার এবং প্রাপ্তি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডানে উপস্থিত আছেন আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব, শ্রম পরিচালক, শ্রম পরিদপ্তর, এবং মাঝে উপস্থিত আছেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস, এবং একদম ডান প্রান্তে উপস্থিত আছেন লেবার কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস.এম. আনিসুজ্জামান তুহিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, এবং আলোচনা শুরুর আগে আমরা প্রধান শিরোনামগুলো দেখে আসি। মহান মে দিবসে দেশজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি, সমাবেশ, ন্যূনতম বেতন ও কর্মঘণ্টা নির্ধারণের দাবি, শোষণ বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের মহাযজ্ঞ। খেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আওয়ামী লীগ, বর্তমান সরকারই বাড়িয়েছে শ্রমিকদের মজুরি, মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় এখনো শুরু হয়নি পদ্মা সেতু রেল প্রকল্পের কাজ, চলতি মাসেই চুক্তি জানালেন মন্ত্রী, নির্ধারিত সময়ে উদ্বোধন নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। হজ যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডন রুটে আগস্ট ও সেপ্টেম্বরের 10টি ফ্লাইট বাতিল, যাত্রী হারানোর আশঙ্কা ট্রাভেল ব্যবসায়ীদের। এবং প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মোংলায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ে দিয়ে পিটিয়ে জখম, অভিযুক্ত বখাটে আটক। আপনারা তিনজনই নিশ্চয়ই বুঝতে পারছেন যে অধিকার এবং প্রাপ্তি, সেটা আসলে মে দিবসের প্রসঙ্গেই আমরা এই শিরোনাম বা এই বিষয়টি নির্ধারণ করেছি। তো আমি প্রথমেই যে প্রসঙ্গটিতে যেতে চাই, আমাদের যে শিরোনাম, সেই শিরোনামে রয়েছে যে আজকে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি হয়েছে, এবং পাশাপাশি সেখানে প্রতি বছর মে দিবস পালিত হয়, তারপরও আবারও ন্যূনতম বেতন এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবিটিও এবছরও উঠে এসেছে। এই প্রসঙ্গে আমি বিলসের নির্বাহী পরিচালক উপস্থিত আছেন, এবং ওনারা গতকালই একটি রিপোর্ট প্রকাশ করেছেন, এবং সেখানে তারা বলেছেন যে 80% শ্রমিককে দিনে 8 ঘন্টার বেশি কাজ করতে হয়। এই প্রসঙ্গে শ্রম যে পরিদপ্তর, সেই পরিদপ্তরের তো নিশ্চয়ই এটা দায়িত্বের মধ্যেই পড়ে যে কর্মঘণ্টাটা ঠিকমতো হচ্ছে কিনা সেটি দেখা। সেটা আপনারা কিভাবে আসলে দেখছেন, বা ওনাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ। আমি প্রথমে আজকে এই মহান দিনে, মে দিবসের মহান দিনে, আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই শিকাগো শহরের হে মার্কেটে 4 মেতে যারা আত্মোৎসর্গ করেছিলেন এবং যত শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন তাদের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সময়ের যে ব্যাপারটা, সেটা তো নির্ধারণ হয়ে গেছে। এজন্য সময়ের ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, সে ব্যাপারে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন একটি অধিদপ্তর রয়েছে, এবং সেখানে এটা পর্যবেক্ষণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেখানে ইন্সপেক্টর রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক ইন্সপেক্টর রয়েছে, তারা এই বিষয়টি দেখাশোনা করেন। সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো জায়গায় যে অতিরিক্ত সময়ের অতিরিক্ত হলে সে অতিরিক্ত মজুরি পাবে, কিন্তু সময় যেটা 8 ঘন্টা সেটা তো ঠিকই আছে। মানে অতিরিক্ত প্রয়োজনে, এটা আইনেই বলে দেওয়া আছে, লেবার লতেই বলা আছে, মানে সেইটা প্রয়োজনে অতিরিক্ত সময়কে যদি কোনো শ্রমিক যদি সময় ব্যয় করে, সেই সময়ের জন্য অতিরিক্ত মজুরি তার প্রাপ্য হবে। জি, শ্রম পরিচালক যেটি বলছেন যে অতিরিক্ত শ্রম এবং মজুরি যদি দেয়া হয় তাহলে সেটা নিয়ে আসলে সেভাবে প্রশ্ন তোলার কোনো বিষয় নেই। তারপরও আপনারা কেন বলছেন এবং এটাকে সামনে তুলে আনলেন যে 80% শ্রমিককে দিনে 8 ঘন্টার বেশি কাজ করতে হয়, এবং সেটা কেন উদ্বেগের আপনাদের কাছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে অতিরিক্ত শ্রমেরও একটা সীমা আছে 2 ঘন্টা। মানে এখানে 3টে শর্ত। একটি হচ্ছে 2 ঘন্টার বেশি হতে পারবে না, 8 ঘন্টা কাজ আর 2 ঘন্টা, মোট 10 ঘন্টা, এর বেশি হতে পারবে না। তা আবার সাপ্তাহিক এবং বাৎসরিক একটা হিসেব আছে, ওই তাতে 10 ঘন্টাও হয় না, আরো কমে যায়। সপ্তাহে গড় করলে 56 ঘন্টার বেশি উঠতে পারবে না, এক সপ্তাহে 60 ঘন্টার উপর উঠতে পারবে না। যাই হোক, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে তাকে দ্বিগুণ মজুরি দিতে হবে ওই 2 ঘন্টার জন্য, আর শ্রমিকের সম্মতি থাকতে হবে। এই 3টে শর্ত মানলেই অতিরিক্ত কাজ করানো যায়। আর আমরা এটা নিয়ে আসলাম এই জন্য
এই শর্তগুলো কি মানা হয় আপনাদের আমি study বা- আসতেছি ওখানে। আমরা এখানে যে এই জন্য নিয়ে আসলাম যে মে দিবস তো 131 বছর হয়ে গেছে এবং বাংলাদেশের স্বাধীনতার 46 বছর হয়ে গেছে। মে দিবসটা নিয়ে অনেক এখন জাঁকজমকপূর্ণ আলোচনা হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে পালিত হচ্ছে। আমরা স্বাধীনতার পর থেকেই ছুটি করতেছি। তাহলে প্রধান যে দাবিটা ছিল সেটার অবস্থাটা আমরা একটু দেখার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি কয়েকটি সেক্টর, যে সেক্টরগুলো একদম আমাদের সামনে শ্রমিকরা কাজ করে এবং আমাদেরকে সেবা দেয়। এই জন্য আমরা দেখবেন হোটেল রেস্তোরাঁ নিয়েছি যারা খাবার করে, হাসপাতাল নিয়েছি, আমরা সিকিউরিটি গার্ড নিয়েছি যারা নিরাপত্তা দেয়, আমরা পরিবহন নিয়েছি যাদের সম্পর্কে অনেক কথা হয় এবং সেখানে দেখা গেছে যে আপনার কোনোভাবেই এই সেক্টরের 50 ভাগের বেশি শ্রমিকই 12 থেকে 14 ঘন্টা কাজ করে এবং এটা সাধারণভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে 50 জন, এটা কিন্তু নমুনা জরিপ, এটা কিন্তু একদম মানে সামগ্রিক একটা জরিপ না সারা বাংলাদেশের, সেটা আমরা করব। সুতরাং এটি নীতি নির্ধারক এবং আপনারা সহ যারা বাংলাদেশে শ্রমিকদের নিয়ে কাজ করে তাদেরকে জাস্ট তাদের সামনে তুলে ধরার জন্য যে পথ এখনো বাকি আছে। আমরা যতই আলোচনা করি, যতই এটাকে আনুষ্ঠানিকতার আবরণে ঢেকে দিই, যতই এটাকে ত্রিপক্ষীয় বলি, কিন্তু প্রথম দাবিটাই, প্রথম শর্তটাই পূরণ হয়নি এবং এদের নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয় না। সিকিউরিটি গার্ড আমাদের অধিকাংশ বাড়ি অফিসে আছে, কিন্তু জিজ্ঞেস করে দেখেন এরা মধ্য সত্যভোগীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, যার জন্য এদের দায়িত্ব কার কেউ জানে না। একজন সরবরাহ করতেছে আর একজন ডিউটি করতেছে। যে যার বাড়িতে বা যার অফিসে ডিউটি করতেছে সে মনে করতেছে তার সরবরাহকারীর সাথে তার চুক্তি। এতে করে আরেকটা হচ্ছে যে একজন লোকের শ্রমের উপরে দুইজন মুনাফা নিচ্ছে, যার ওখানে কাজ করতেছে এবং যে সরবরাহ করতেছে, সেটা আরেকটা আলোচনা। তো আমাদের এটার মূল উদ্দেশ্যই ছিল এইটা যে আজকে 131 বছর পরে এবং 46 বছর পরে যখন আমরা অনেক এগিয়েছি উন্নয়নে, আমরা মধ্য আয়ের দেশে যাচ্ছি, আমাদের একটা আইন আছে, সেক্ষেত্রে এই সেক্টরগুলোর শ্রমিকদের অবস্থাকে একটু জানানো দরকার। আর বিশেষ করে আমরা পরিবহন নিয়েছি এই কারণে যে আপনারা জানেন যে পরিবহন শ্রমিকদের একটি একদিনের কাজে না যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারাই করেছেন এবং আলোচনার কোনো কিছু বাকি রাখা হয়নি। নৈরাজ্য বলেন, তোলপাড় বলেন, সবকিছু একজন শ্রমিক মারা গিয়েছে এবং এই প্রথম বাংলাদেশে আন্দোলন করতে যে একজন শ্রমিক মারা গিয়েছে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। মনে হয়েছে যে ওটা জাস্টিফাই একটা অবস্থা। তো এই জন্য যে এরা যে নির্ঘুম কাজ করে এবং এমনও পাওয়া গেছে যে 18 ঘন্টা কাজ করে, সেটা আমরা আনিনি। আমরা এনেছি যে 50 ভাগের বেশি 14 ঘন্টার বেশি কাজ করে। মূল কারণটাই হচ্ছে এটা যে যারা এত কিছু করে মে দিবস পালন করতেছে, পালন করা তো অবশ্যই দরকার, তাদের চোখে একটু দেওয়া, মানে সবাই, এটা কিন্তু আমি শুধু একদলকে বলতেছি না, যে অনেক বিবেচনা রাখতে হবে। এখন মে দিবসের চেতনাকে যদি প্রতিফলিত করতে হয়, মে দিবসের অর্জনকে যদি দাবি করতে হয় যে আমরা অর্জন করেছি, তাহলে এদের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটাই। সেক্ষেত্রে আপনি 3টা শর্তের কথা বলছিলেন, সেই এক্ষেত্রে শর্তগুলো আসলে এক্ষেত্রে কোনো কতটুকু শর্তই পালন করা হয় না এবং এক্ষেত্রে এই সমস্ত সেক্টরগুলোতে পরিদর্শক ওইভাবে যায় না। আমাদের পরিচালক সাহেব যেটা বলেছেন যথার্থই, যেটা আসলে ওনার দপ্তর না, এটা পরিদর্শকের দপ্তর এবং অবশ্যই সেই পরিদর্শকে যদি কেউ অভিযোগ করে, এখন পরিদর্শকও সক্রিয়, কিন্তু এই সেক্টরগুলো এমন যারা ধরেই নেওয়া হয়েছে, যেমন সিকিউরিটি গার্ড, আমি নিশ্চিত করে বলতে পারি একদম সমস্ত আস্থা নিয়েই যে কেউ বলতে পারবে না যে সিকিউরিটি গার্ডের কোনো খবর কোথাও নেওয়া হয়েছে যে তারা কয় ঘন্টা ডিউটি করে, কোনো সংস্থা না। হ্যাঁ, এর কারণ হচ্ছে ধরেই নেওয়া হয় যে এটা আমাদের অংশ না। পরিবহন, এটা মনে হয় যে এই ডিউটি করবে, এটি স্বাভাবিক, ঠিক আছে। এই কারণে এখানে এই যে 3টে শর্তের কোনো শর্ত এখানে পালিত হয় না। জি, আমি কিন্তু একটা বিষয় যেটা বলছি সেটা হলো যে এই যে ল্যাগগুলোর কথা বললেন, এটার সঙ্গে অ্যাওয়ারনেসটা কিন্তু জড়িত, সচেতনতা। যে ব্যক্তির অধিকার প্রাপ্তি সম্পর্কে আমরা কথা বলছি, তাকে লেবার ল সম্বন্ধে জানা এবং এই তার যে প্রপার যে রাইটটা, এটাকে না জানলে তো এস্টাবলিশ করা যাবে না। এই কারণেই আমরা সরকারিভাবে 4টি বিভাগীয় শহরে আমরা শিল্প সম্পর্ক শিক্ষায়তন করেছি। তারপরে আপনার 4টা বিভাগীয় সদর দপ্তর আছে আমাদের শ্রম বিভাগের, তারপরে আমাদের 30টা শ্রম কল্যাণ কেন্দ্র আছে। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ট্রেনিং যে একটা কার্যক্রম, এটা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি। ইভেন দ্যাট
আমরা মানে এগুলোর ওই ফল কি? তারপরে তো আমরা দেখতে পাচ্ছি- প্রতিষ্ঠানে গিয়ে শিল্প স্থাপনায় গিয়ে সেখানেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। মানে মানে এখানে আপনাদের একটা- কাজ একটা- হচ্ছে একটা যে জিনিস- প্রোঅ্যাক্টিভ হয়ে একটা- সচেতন করা, এটাই হ্যাঁ, আপনাদের হ্যাঁ, শ্রম। এটা করা হচ্ছে, বাট এটা একবারে যদি আপনি বলেন যে 100 ভাগ একদিনে হয়ে যাবে, তা তো ওভার দ্য নাইট তো এটা সম্ভব 50% তো ইউ হ্যাভ টু দেখা যাচ্ছে 80% ওয়েট, ইউ হ্যাভ টু না ওয়েট। না এখানে 131 বছর কিন্তু wait করা হয়েছে। আমি খুব সম্মানের সাথে বলতেছি, এটা কোনো বিতর্কের বিষয় না। প্রথম কথা হচ্ছে আইন যেটা সেটি 100%ই হতে হবে। এটা আইন, এবং এই আইন পাশ হয়েছে অনেক আগে, আজকে না, 1965 সাল তার আগে থেকে। 65 সাল থেকে কর্মঘণ্টার আইন 1965 সালের আগে, এবং এটা প্রথম ILO কনভেনশন, জি জি এক। আর দুই হচ্ছে সচেতনতা, আইন প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে সরকারের। অতএব একটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, দুর্বলতা, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু জনে জনে সচেতন করে সে তার আইন আপনার বুঝে নিবে অধিকার, এটি শ্রমক্ষেত্র হয় না। কারণ এটা বুঝে নিতে গেলে এবং অনেক সময় তাহলে তারা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, প্রত্যেকে যার যার মতো বুঝে নিয়ে। এটা হচ্ছে আইন, এবং এটার জন্য একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, যে ডিপার্টমেন্ট দেখবে আইন করা হয়েছে, ডিপার্টমেন্ট করা হয়েছে। সচেতনতাই যদি ওনার সাথে মূল আমি ভাবে, একমত, ওনার সাথে একমত সচেতনতাও যে প্রয়োজন, সচেতনতা আবার প্রয়োজন, আইনেরও প্রয়োগ প্রয়োজন, কিন্তু এবং সচেতনতার সাথে সেটা করা হচ্ছে। যিনি যার প্রাপ্য তার যেমন সচেতন, যিনি নিশ্চিত করবেন তার সচেতন, এবং তার সতর্ক হওয়ার দরকার আছে। সতর্ক হওয়ার জন্যই আইনের প্রয়োগকারী সংস্থা থাকে। যে আমি অ্যাডভোকেট SM আনিসুজ্জামান তুহিন আপনার কাছে যেতে চাই। আপনি শ্রম আদালতে, সেখানে আপনি আমি আইনের প্র্যাকটিস করেন। আইনের অধিকারটা কতখানি আমাদের শ্রমিক পাচ্ছে, জি, সেক্ষেত্রে আমি কর্মটার কথা যদি বলতে আসি, তাহলে শ্রম আইনের 9ম অধ্যায় এই বিস্তারিত আইন সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া আমি যদি একটু পিছনে যাই, প্রথমে 1923 সালে, তারপরে 1965 সালে এই আইন নিয়ে বেশ কিছু হয়, তারপরে আমরা 2006 সালে মোটামুটি একটা পূর্ণাঙ্গটা আইন আমরা হাতে পেয়ে, যে আইনটা পেয়ে মোটামুটি আমরা শ্রমিকদেরকে সন্তুষ্ট করতে পারছি বা মালিকদের সন্তুষ্ট করতে পারছি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি আমি আজকে এখানে এসে ধন্য হয়েছি, এবং আমি তিনজনকে আমি একসাথে হাতে পেয়েছি, একটা আমাদের মিডিয়া, একজন প্রশাসন, আর একজন যারা মাঠ পর্যায়ে কাজ করেন আমার। জি, না, আপনি আদালতে কি অবস্থা? আদালতের অবস্থা হচ্ছে যে আদালতে যে কর্মঘণ্টার ক্ষেত্রে যে তাদের দাবিগুলো, সে দাবিগুলো সুনিশ্চিতভাবে পালন হচ্ছে না। তা আমি দুটো পয়েন্ট আমি বলতেছি। একটা পয়েন্ট হচ্ছে যে একটা শ্রমিক তার কর্মক্ষেত্রে কত ঘন্টা কর্ম করলো তার সুনির্দিষ্ট রেকর্ড হচ্ছে না। এটা আমি আমার অ্যাটলিস্ট এই মুহূর্তে আমার 800 মামলা আমি আমার হাতে বিচারাধীন এবং লেবার কোর্টে। তাদের ভিতর থেকে আমি যে সবগুলো তথ্যগুলো পেয়েছি, সেই তথ্যগুলো বেশিরভাগই তাদের কাছে এই যে কত মানে কর্মঘণ্টা তারা কাজ করলো তার সুনির্দিষ্ট তার রেকর্ড তার পাচ্ছে না। তাদের অভিযোগ দুইটা, একটা হচ্ছে যে আমাদেরকে কর্মঘণ্টা করাই, কিন্তু তাদেরকে কাগজে দেখায় অন্যরকম, অর্থাৎ তাদেরকে যেটা দেখানো হয় সেটা কম কর্মঘণ্টা দিয়ে, অর্থাৎ তারা হাতে কলমে মানে কর্মক্ষেত্রে কাজ করছে একরকম, পেপারসে পাচ্ছে আর একরকম। আমি যখন আদালতে আমি দাবি করছি যে আমি 3 ঘন্টা কাজ করেছি, 4 ঘন্টা কাজ করেছি, কিন্তু ডকুমেন্ট আমাদের লতে তো এভিডেন্স ছাড়া আমি কোনো কিছু বলতে পারছি না। আমার এভিডেন্স থেকে তখন আমি হেরে যাচ্ছি, কারণ প্রপার এভিডেন্স সে দেখাতে পারছে না। অথচ মালিক পক্ষ সেখানে তার এভিডেন্সটা হয়তো তাদেরকে কিছু ক্ষেত্রে আর শ্রমিকদের সীমাবদ্ধ আছে, তারা তো ওই পর্যায়ে যেতে পারে না। শ্রমিকদের যে সীমাবদ্ধতা, তারা তো ওই প্রশাসন ওই লেভেলে যেতে পারছে না একটা শ্রমিক। আমরা কিন্তু এখনো ওই পর্যায়ে এসে পৌঁছাইনি। আমি একটু প্রাসঙ্গিক টানি, আমরা কিন্তু উন্নয়নশীল আরো দেশে আছে যারা মাস্টার্স পাস করে শ্রমিক হচ্ছে, কিন্তু আমাকে প্রেক্ষাপট চিন্তা করতে হবে। আমি কিন্তু আমার জল ভাঙা, আমার নদী ভাঙা থেকে আমি এসে কর্ম করছি, আমার একটা বিশাল একটা শ্রমিক ক্ষেত্র, কিন্তু তারা শুধু কাজটা বোঝে, তারা কিন্তু আদার্স কিছু বুঝছে না। তো সেই ক্ষেত্রে তারা এই ক্ষেত্রে যে অধিকার ন্যায্য অধিকার পাচ্ছে না কর্মক্ষেত্রে। শ্রম পরিচালক যেটি বলছিলেন যে মানে সচেতনতার বিষয়ে, এই যে আপনার শ্রম আদালত বা এই আইন সম্পর্কে আমরা কতটুকু জানি বা কি কি অধিকার দেওয়া আছে, সেটা আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদেরকে জানাতে পারি। জি, জানাতে পারি। এখন আমাদের সংক্ষেপে আমাদের যে কর্মঘণ্টাগুলো আছে, আমাদের শ্রমিকের 8 ঘন্টা কর্মক্ষেত্র করবে, অতিরিক্ত যে কর্মক্ষেত্র করবে তার জন্য অবশ্যই তার যে শ্রমিক যে কাজ করতেছে তার জন্য দ্বিগুণ সে মজুরি পাবে, এবং এই প্রাপ্যটা তার অবশ্যই তার 7 তারিখের ভিতরে তার পেমেন্ট দিতে হবে। আচ্ছা, এই যে দিচ্ছে না, এর জন্য কোনো সচেতনতা আমাদের, আমি আমার বাক্যটাকে উল্টো ঘোরাবো, সচেতনতা শ্রমিকদের না, সচেতনতা প্রথম আসতে হবে আমার প্রশাসন থেকে। প্রশাসন থেকে যদি সচেতনতা আসে তাহলে সেইটার কার্যকারিতা পারফেক্টলি হবে, এবং সেটা 100% মানতে বাধ্য হবে। যদি
অপর লেভেল থেকে আমি সেই সচেতনতাকে আমি প্রয়োগ করি। জি, আমাদের কাছে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসি। জি জি অবশ্যই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান বলছি বিরাসার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। জি, আমি আজকে ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় আছেন, ওনার কাছে বিনীত জিজ্ঞাসা। আজকে জাতীয় পত্রিকার আপনাদের সমীক্ষার বিষয়টা আসছে যে পরিবহন খাতের ৮৬% শ্রমিক দৈনিক ১৩ ঘন্টার বেশি কাজ করে এবং ৯০%-এরই সাপ্তাহিক ছুটি নেই। এ কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার বিষয়টা বেশি বেশি ঘটছে কিনা, এবং মহান শিকাগোর যে হে মার্কেটের এই মহান ঘটনাটা ঘটেছে এর প্রায় ১৩১ বছর পরে এসে এরকম রিয়ালিটি কতটুকু পীড়াদায়ক এবং এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আসসালামু আলাইকুম। জি, লুৎফর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ। জি, আপনার কাছে প্রশ্ন। এটি তো সবারই জানা, এবং এ থেকে মুক্তি পাওয়ার অনেকগুলো পথ, মানে অনেকগুলো ব্যবস্থা নিতে হবে। প্রথম ব্যবস্থা যেটা নিতে হবে সেটা হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে যে কাজটা ৮ ঘন্টা, এবং চালকের সংখ্যা বাড়াতে হবে গাড়ি প্রতি। কারণ এখানে হচ্ছে একজন চালককে ঠিকাভিত্তিক কাজ করানো হয়। এই যে ৮ ঘন্টা কাজের যে বেশিটা করে, এটা কিন্তু শুধু ৮ ঘন্টা কাজের নেই, অনেকভাবেই এটাকে এমনভাবে ব্যবস্থা করা হয় যাতে শ্রমিক অনেক ৮ ঘন্টা বেশি কাজ করতে হয়। কারণ তাকে কাজের চাপ বাড়িয়ে দিয়ে এমনভাবে করা হয়, বা তার বেতনটা কম রাখা হয়। পরিবহনের ক্ষেত্রে যে ২-৩টা জিনিস, একটি হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই তার আপ ডাউন, সে গাড়ি নিয়ে আসবে আর গাড়ি নিয়ে যাবে দূরপাল্লার ক্ষেত্রে, বা 5টা ক্যাব দেবে সারাদিনে, এবং এর মধ্যে তার কিন্তু বিশ্রামের জায়গায় খুব উপযুক্ত বিশ্রামের জায়গা নাই। যার জন্য ওই চিটাগাং থেকে যে শ্রমিক ঢাকায় আসতেছেন, যার বাড়ি ঢাকা চিটাগাংয়ে, সে এখানে এসে যে একদিন বা ৮ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার যাবে সেটা সে চায় না, সে নিজেও করতে, কারণ তার এই বিশ্রামের কোনো ওইরকম ব্যবস্থা নেই। সুতরাং যদি পরিবহনে এটা করতেই হবে, কারণ পরিবহনের এই কর্মঘণ্টার সাথে শুধু পরিবহন শ্রমিক না, আপনারা দেখেছেন আমাদের কালকের প্রতিবেদনে আমরা গত বছর আপনাদের মিডিয়া রিপোর্ট থেকে যেটা পেয়েছি, সবচেয়ে বেশি কিন্তু গত বছর শ্রমিক মারা গিয়েছে পরিবহন শ্রমিক আপনার কর্মক্ষেত্রে দুর্ঘটনায়। জি, ওটা কিন্তু খবর হয় না, খবর হয় যখন যাত্রী মারা যায়। যাত্রী প্রত্যেকের জীবনই মূল্যবান। তো এই জন্য পরিবহন শ্রমিকদের কর্মঘণ্টা এবং বিশ্রামের সাথে এখন আমাদের দেশের সবচেয়ে একদম ১ নম্বর সমস্যা যেটা আপনার চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটা এক্ষেত্রে ওইটা করতে হবে। তাদের মজুরি নির্ধারণ করতে হবে মাসিক ভিত্তিতে, নিয়োগপত্র থাকতে হবে তার, এবং গাড়ি প্রতি যাতে 2 জন করে ড্রাইভার থাকে, যাতে বদল করে তারা কাজ করতে পারে, সেটা করতে হবে। এবং প্রত্যেকটা টার্মিনালে, ফেরিঘাটে ও কোম্পানি যে যারা বাস মালিক অফিস যেটা, সেখানে তাদের অবশ্যই বিশ্রামের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। এছাড়া কিন্তু শুধুমাত্র ওই ৮ ঘন্টা কাজ এটি চালু করে এটা বললে কিন্তু পরিবহন হবে না, এবং এছাড়া কোনো উপায় নেই। কারণ পরিবহনকে অবশ্যই, আমাদের পরিবহন শ্রমিকদেরকে আমরা অনেক দোষারোপ করতেছি সব ব্যাপারে, কিন্তু তাদের খবর কেউ নিচ্ছে না। যার নিয়োগপত্র নেয় সে যদি একদিন কাজে না যায়, তাহলে সবাই এদেশের সমস্ত বুদ্ধিভিত্তিক মহলও বলতেছে যে তারা নৈরাজ্য করতেছে। যার নিয়োগপত্র নেয় তার কাজে যাওয়া না যাওয়ার কোনো জায়গায় যায় আসে না, তো সে কোনো আইন ভঙ্গ করতেছে না। তো রাইট। যার নিয়োগপত্র আছে তাই, বরঞ্চ যার নিয়োগপত্র নাই তাকে আপনি কাজে আসতে যদি বাধ্য করেন, তাহলে আপনি আইন ভঙ্গ করতেছেন, বাধ্যতামূলক শ্রম করাচ্ছেন, যেটা বাংলাদেশের ফৌজদারি অপরাধ। জি, আমি আবু হেনা মোস্তফা কামাল সাহেব আপনার কাছে যেতে যাচ্ছি যে পরিবহন যে সেক্টরের কথা যদি বলা হয়, যে এখানে যে যাদেরকে শ্রমিকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে নিয়োগপত্র ছাড়া এবং প্রচলিত শ্রম আইন এবং বিধির কোনো তোয়াক্কা না করেই একভাবে চালানো হচ্ছে। তো এইটাকে শৃঙ্খলায় আনার জন্য সরকারের পক্ষ থেকে বা দেখুন, এভাবে ঢালাওভাবে না বলে আমার মনে হয় কিছু কিছু ঘটনা থাকতে পারে, এটা অস্বীকার্য নয়। কিন্তু বিষয়টা হলো এর জন্য মানে পরিবহনে নিয়োগপত্র দেওয়া হয় এরকম না, বিষয়টা হলো যে এখানে ডাইভ বলে একটি প্রতিষ্ঠান আছে, এটা অধিদপ্তর, এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, এবং সেটা অত্যন্ত জোরদার করা হয়েছে। রানা প্লাজা ঘটনার পরে বেশ কিছু ব্রিলিয়ান্ট অফিসার্স, দে আর রিক্রুটেড ফ্রম থ্রু পিএসসি, এরা নন ক্যাডার, বিসিএস নন ক্যাডার অফিসার, এবং খুব ব্রিলিয়ান্ট তারা, এবং তারা ভালো কাজ করছে। তো আমার কথা হলো যে লোকবল যদি আরও বাড়ানো যায়, তাহলে প্রতিটা, আজকে মনে করেন যে খালি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নয়, অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আসে যেখানে শ্রমিক রয়েছে, তাদেরও দেখভাল করা, তাদের কল্যাণ করা কিন্তু সরকারের দায়িত্ব। এজন্য আমার মনে হয় যে এই লোকবলটা আরো একটু বাড়াতে হবে, বাড়ালে আমাদের পক্ষে সবকিছু দেখা সম্ভব হবে। মানে এখন সম্ভব হচ্ছে না। এখন লোকবলটার কারণেও অনেকটা এটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু থাকতে পারে।
সেটা কি কোনো কোনো ক্ষেত্রে নাকি মানে না, চিত্রটা ঢালাওভাবে এভাবে বলা যাবে না। এটা তো ঢালাও ভাবে তো না, এই কাজটা অলরেডি শুরু হয়েছে। এই ডাইভ কিন্তু বেশি দিন আগেকার কথা না, জি এটা লেবার ডিপার্টমেন্টের মধ্যেই ছিল। জি ডাইভ একটি অধিদপ্তরে পরিণত হয়েছে, কথা বুঝতে পেরেছেন? এবং না, সেখানে আমরা তো সেই জনবল কথাই এবং বলছি যে আমরা কি শুধু আনুষ্ঠানিকতা আর প্রতিষ্ঠানের না, ভিতরেই আনুষ্ঠানিকতা কাজ তো হচ্ছে, সেখানে কাজ হচ্ছে, এবং ওখানে সেফটি কমিটি আছে, প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের একটা করে সেফটি কমিটি আছে, পার্টিসিপেশন কমিটি আছে, সেখানে মালিক পক্ষের প্রতিনিধি রয়েছে, শ্রমিক পক্ষের প্রতিনিধি রয়েছে। পার্টিসিপেশন কমিটিতে যে কোনো ইস্যু নিয়ে রেজ করে সেখানে আলাপ আলোচনা করার ক্ষেত্র আছে, ওকে। আমি আবার যে কোনো প্রবলেম সম্পর্কে। জি, অ্যাডভোকেট এস এম আনিসুজ্জামান তুহিন, আপনার কাছে একটা প্রসঙ্গে যাব। আমি তিনজনের কাছে সেই প্রসঙ্গে যেতে চাইবো। সেটি হচ্ছে যে বাংলাদেশে কি আসলে শ্রমিকের যে সংজ্ঞা সেটা কি আসলে মীমাংসিত? কারণ হচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সুপারভাইজার বা তাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা হচ্ছে না। আসলে আইনে আসলে আমরা কি বলবো, মানে শ্রমিক ওই যে যারা সুপারভাইজার বা তাদের উপরে যারা তদারকি কর্মকর্তা আছে তাদেরকে আসলে আমরা শ্রমিক বলবো নাকি? আমি সুস্পষ্টভাবে শ্রমিকের সংজ্ঞা দিয়েছে, এবং পরে আমাদের যে অ্যামেন্ডমেন্ট হলো 2006 এর পরে অ্যামেন্ডমেন্টেও এখানে যে জিনিসটা একটু বাড়তি দিয়েছে, তদারকি যে শব্দটা এটা যোগ দিয়েছে। তো অ্যাকচুয়ালি যে প্রকৃত শ্রমিকের সঙ্গে তদারকি শব্দ থাকলে হবে না, এই তদারকিটা প্রশাসনিক শব্দ বহন করছে কিনা এটা আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি তাকে বললাম ম্যানেজার, কিন্তু আসলে ম্যানেজারের সে কোনো কাজই সে করছে না, তার নিয়োগপত্র কোথাও নাই, তার হায়ারিং ফায়ারিং কোনো নাই, সে কোনো এই হায়ারিং ফায়ারিং কাজগুলো কোনো অথেন্টিক সে ডিফিনিশন করছে না, তাহলে তাকে আমি তো ম্যানেজার শুধু তাকে পদবি দিলে তো সে শ্রমিক থেকে বাদ যাবে না। অ্যাকচুয়ালি সে যে কাজ করতেছে, নেচার অফ ওয়ার্ক তাকে এটা দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে তার নেচারটা কি। অর্থাৎ শুধু তদারকি শব্দটা বলে তাকে আমি শ্রমিক থেকে সংখ্যা থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা এক ধরনের মানে এক পেশি, আমি এটা বলবো। এবং আমি আইনের বেশ কিছু আমাদের আইনে কিছু ল্যাকিংস আছে, কিছু আমাদের সংকীর্ণতা আমাদের আইনে রয়ে গেছে। আসলে দীর্ঘদিন এই 2 যুগ যাবৎ আমাদের কিন্তু ফ্যাক্টরি বেড়ে গেছে, অনেক প্রতিষ্ঠান বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের যে ক্রিটিক্যালিজম যেটা সেটাও বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় আইনটা কিন্তু ওইভাবে ফ্রেশটা হয়নি। আইনের কিছু জড়তা, কিছু ভিতরের কিছু প্যাচগুলো এখনো রয়ে গেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি এর পরে সেই সুযোগগুলো আমি আলোচনা করব। আমি সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ সাহেব আপনার কাছে যেতে চাই। খুবই ভালোভাবে বলেছে আমাদের মহাপরিচালক সাহেব, যারা বলেছেন যে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের প্রতি সরকারের দায়িত্ব আছে এবং সেখানে এখন অনেক কাজ বাকি। আর উনি যেটা বলেছে যে আসলে শ্রমিকের সংজ্ঞাটা এটি আগে আরো সুনির্দিষ্ট ছিল, এখন এই তদারকি কর্মকর্তার শব্দটা যোগ করে একটু এখানে আপনার জটিলতা তৈরি করা হয়েছে। এটা করা হয়েছিল এই জন্য যে বিশেষ করে গার্মেন্টসে দেখা যায় যে সুপারভাইজাররা মাঝখানে পড়ে গেছে, কিন্তু তারা তো শ্রমিক, রাইট। হ্যাঁ, আর মালিকদের বক্তব্য ছিল যে সেখানে তারা তো আমাদের পক্ষ থেকে সুপারভাইজ করে, অর্থাৎ তারা যদি আমাদের পক্ষ থেকে সুপারভাইজ করার মানসিকতা তৈরি না হয় তাহলে তারা এটা করবে না। এই জন্য এটা করা হয়েছে। কিন্তু এতে করে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এতে বরং যে সুপারভাইজারদেরকে শ্রমিকদের কাছ থেকে আরেকটু দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু যেটা পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে, উনি যেটা বলছেন খুব ঠিকই, যে এটি প্রশাসনিকভাবে তিনি ক্ষমতাপ্রাপ্ত কিনা সেটি দেখতে হবে। শ্রমিকের আসলে এটা যে করা হলো এটা কি আসলে মানে ওভারটাইম থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এটা করা হলো না, নাকি? সেরকম না। এটা ওই যে বললাম যে সুপারভাইজার যেন তার পক্ষের হয়ে ক্ষমতা দিতে পারে, এবং সব সুপারভাইজার কিন্তু এটা পড়বে না, এটা একটা সবার জানা উচিত। এটি হচ্ছে মালিকের পক্ষ থেকে তার পক্ষে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে পারে এরকম নির্দিষ্ট এবং নির্ধারিত ব্যক্তি হতে হবে। এর বাইরে কিন্তু সব সুপারভাইজার কিন্তু তা না। জি জি, এটাকে মানে ওইভাবে বলা যাবে না। এটা কিন্তু খুব কম সংখ্যক লোক। এইটা এখন এটা প্রয়োজন হলো কেন, মানে এইভাবে আলাদা? সমস্যা যেটা সেটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে বাংলাদেশে শ্রমিকের সংজ্ঞাটা এই যে প্রশাসনিক কাজে নিয়োজিত এটা বলা হয়, এটার ব্যাখ্যাটা এমনভাবে করা হয় যে যেটা আপনাদের শিরোনামে প্রথমেই ছিল যে তারুণ্যের জয় জয়কার। বাংলাদেশে এখন তরুণ শ্রমিকদের সংখ্যা বেশি, তরুণী শ্রমিকদের, এবং তাদের মধ্যে শিক্ষিত শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। এদের সংজ্ঞাটা, শ্রমিকের সংজ্ঞাটা এমনভাবে করা হয়েছে, এদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক লোক কিন্তু আইনের সুরক্ষা থেকে বাদ পড়ে যাচ্ছে, যারা মনে করেন জুনিয়র ম্যানেজার লেভেলে যোগদান করতেছে, যারা
শিক্ষকতা পেশা জয়েন করতেছে, যারা মার্কেটিং এর অফিসার, মানে এমন একটা হয়েছে যে এখন ব্যাংক, বিমা টিমা কিছু সেবা খাতে পদবিটাই এমনভাবে লেখা হয় যে সে কিন্তু আগে সেই কর্মচারী হিসেবে কাজ করতেছেন, তার পদবিটা এমন করা হয়েছে যেন সে আর আইনের সুরক্ষা না পায়, এবং এদের কিন্তু কোনো সুরক্ষাই নেই। আজকে আমাদের যে একটা ব্যাপক তরুণ সম্প্রদায়, তরুণ তরুণীরা সেবা খাতে যোগদান করতেছে, কর্পোরেট হাউসগুলোতে যোগদান করতেছে, তাদের কিন্তু আসলে আইনের সুরক্ষা নেই। সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরিবিধি আর শ্রমিকদের জন্য শ্রম আইন, এই সংজ্ঞাটার আসলে ব্যাপক করা দরকার। আন্তর্জাতিক যে মানদণ্ড সেটি হচ্ছে যে যার নিয়োগ এবং চাকরিচ্যুতির বা শাস্তি প্রদানের ক্ষমতা নেই, মজুরির ভিত্তিতে নিয়োগকৃত এরা সবাই শ্রমিক এবং সবাই আইনের সুরক্ষার মধ্যে আসবে, এবং আমাদেরকে সেখানে যেতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই শ্রমিকের সংজ্ঞার মধ্যে আরেকটি জিনিস রয়ে যায়, যার জন্য আমাদের মহাপরিচালক সাহেব যারা বলেছেন যে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক, তাদের ক্ষেত্রে আইন প্রয়োগ কিনা। কারণ যেহেতু বলা হয়েছে যে শ্রমিক মানে একটি নিয়োজিত মানুষ, ওখানে একটা কনফিউশন হয়ে যায়, যার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক সেক্টর, যেমন আমরা সিকিউরিটি গার্ডের কথা বললাম, ঠিক তেমনি নির্মাণ, মানে হচ্ছে আইনের আরো মানে সংস্কার বা প্রয়োজন মনে করছে। অবশ্যই আইন তো চলমান জিনিস, সবসময় করতে হবে। এবং আমাদের একটা সমস্যা হয় যে আমাদের আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, আমাদের প্রশ্নটা একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্নটা আসলে মাননীয় শ্রম পরিচালক যিনি আছেন ওনার কাছে। উনি আসলে বলছেন যে আসলে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে সেফটি কমিটি আছে, পার্টিসিপেশন কমিটি আছেন। ওনারা কি বিষয়ে আসলে নিশ্চিত যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আসলে ইলেক্টেড পার্টিসিপেশন কমিটি আছে, গঠিত হয়েছে, এবং অ্যাকর্ডিংলি সেফটি কমিটিও আছে? ওনারা এটা কি আসলে নিশ্চিত কিনা, এইটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা বিষয় আমি আসলে খুব জানতে চাই যে এই যে শ্রম মানে কর্মঘণ্টা বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে দেখা যায় যে অনেক লং আওয়ার ওয়ার্কাররা কাজ করে। বিশেষ করে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, সেখানে শ্রমিকরা মানে আপনি যদি বিভিন্ন রিপোর্ট দেখেন, বিভিন্ন মিডিয়া নিউজ দেখেন, দেখতে পারবেন যে অনেক ঘন্টা কাজ করেন। এই বিষয়টাকে ওনারা আসলে কতখানি সুপারভাইজ করেন বা কতখানি মনিটরিং এর মধ্যে ওনারা রাখছেন, এটা আসলে ওনার কাছে আমার একটা জানতে চাওয়া। ধন্যবাদ। যে আপনার কাছে এই প্রশ্ন, উনি সন্দেহ প্রকাশ করছেন যে আসলে কতটা ফ্যাক্টরিতে এরকম সেফটি কমিটি বা পার্টিসিপেটরি কমিটি যারা নির্বাচিত হয়ে থাকার কথা সেটা আছেন, সেটা কি আপনি কোনো ডাটা দিতে পারবেন? বা ডাটা এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ এটা পুরোপুরি দেখাশোনা করে ডাইফ এই বিষয়টা। এখানে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আসলে এই যে সেফটি কমিটির যে বিধানটা, পার্টিসিপেশন কমিটি অনেক আগে থেকে 69 থেকে আমাদের এখানে আছে, সেটা কতটুকু মানে আইনে আছে, আমি ওটা আসছি। আর সেফটি কমিটি বিধানটা এসেছে আসলে 2015-13 সংশোধনী, কিন্তু বিস্তারিত 2015 বিধিমালায়, যার জন্য এটি করতে পারলে খুব ভালো হতো। এই যে পরিদর্শকদের যে জনবলের কথা বলা হচ্ছে না, সেফটি কমিটির মাধ্যমে কিন্তু সেটা একটু ঘাটতিটা পূরণের একটা প্রক্রিয়া ছিল। কিন্তু এখন পর্যন্ত সেফটি কমিটি মানে ডাইপের হিসাব মতো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1000 কারখানায় হয়েছে। কারণ এটা আবার সংখ্যাতাত্ত্বিক একটা সমস্যা আছে যে 50 জনের উপরে হলে, এবং এটা করাই হয়েছিল মূলত গার্মেন্টসকে কেন্দ্র করে। একটা ভালো জিনিস এখানে আছে যে প্রতিষ্ঠানপুঞ্জে সেফটি কমিটি গঠন করা যায়, এলাকা ভিত্তিক নির্মাণ, অন্যান্য যে ছোট ছোট সেলুন দোকানদার, সেখানে এখন পর্যন্ত হয়নি। এই জন্য ওখানে আইনের একটা ঘাটতি আছে বড়, যে এলাকা ভিত্তিক প্রতিষ্ঠানপুঞ্জে ইউনিয়ন গঠন করা যাবে, সেফটি কমিটি গঠন করা যাবে, কিন্তু মালিক সমিতি গঠন করা বাধ্যতামূলক না। তো যখন পর্যন্ত এটা না করা যাবে, বাট সেটা অনেক জটিল আলোচনা। কিন্তু উনি যেটা বলছেন খুব চমৎকার একটা প্রশ্ন, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ওনাকে, যে আসলে সেফটি কমিটিটা খুবই অপরিহার্য জিনিসগুলি আইনে সংশোধন আনা হয়েছে, খুব জরুরি ভিত্তিতে করে ফেলান দরকার, যত দ্রুত করা সম্ভব। চেষ্টাও চলতেছে, কিন্তু এখন পর্যন্ত 1000 গার্মেন্টসে হয়েছে বলে ডাইফের তথ্য আমরা যে সরেজমিনে এটা দেখতে পেরেছি না। কিন্তু দেখতে হবে যে এই কমিটি গঠন পার্টিসিপেশন কমিটি বলেন আর সেফটি কমিটি বলেন, পার্টিসিপেশন কমিটি অবশ্য শ্রম পরিচালকের অধীনে। এখানে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আইন অনুযায়ী সত্যিকারের প্রতিনিধিত্ব নির্দিষ্ট করা, নির্বাচিত হওয়া। এটা যদি না হয়, সেফটি কমিটি যদি মন গড়া হয়, যদি শ্রমিকদের মধ্যে যারা সচেতন, যারা ওই ধরনের কাজে দায়িত্বপ্রাপ্ত না, তারা যদি না, কিন্তু কাজ হবে না। কিন্তু আবার পার্টিসিপেশন কমিটি যদি নির্বাচিত না হয় শ্রমিকের যেটা আইন যেটা, এবং সেটা যদি শ্রম পরিদপ্তরে, এখন অধিদপ্তর হয়ে যাবে শ্রম পরিদপ্তর, সেখানে যদি নিয়মিত তাদেরকে
আপনার সুপারিশগুলো না জানানো হয় এবং সেটা যদি বাস্তবায়ন না হয়, শ্রমপরি তত্ত্বাবধান না করে, তাহলে মানে কমিটি কিন্তু আমাদের প্রচুর হয়। কিন্তু এই দুটো কমিটি খুব অপরিহার্য ছিল এবং যত ভালো করা যায় তত তাড়াতাড়ি করা ভালো। আরেকটি এখানে সমস্যা হচ্ছে যে ওই পার্টিসিপেশন কমিটি করা হয়েছিল একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে সার্বক্ষণিক আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করা, সম্প্রীতির তৈরি করা। পার্টিসিপেশন কমিটি কিন্তু কোনো দাবি দেওয়া নিয়ে আপনার করবে না, কাজ করবে না, দাবি দেওয়া নিয়ে কাজ করবে ইউনিয়ন। কিন্তু ওই যে বললাম যে আমাদের মানে একটা হচ্ছে আমাদের এই আলোচনা, আর একটা হচ্ছে যে মে দিবসকে কেন্দ্র করে জাতীয় একটা নীতির আলোচনা। জাতীয়ভাবেই আমাদের একটা মানে মনস্তত্ত্ব হচ্ছে যে বাংলাদেশ প্রচুর মানুষের দেশ, এখানে এমন কিছু করা যাবে না যাতে কর্মসংস্থানে ব্যাঘাত ঘটে, হ্যাঁ, এবং যদি বেশি চাওয়া হয় তাহলে শিল্পের ক্ষতি হবে। আরেকটা মনস্তত্ত্ব হচ্ছে যে বাংলাদেশের সম্পদ হচ্ছে সস্তা শ্রম। সস্তা শ্রম আসে বলেই আমরা বিদেশে লোক পাঠাতে পারি, মানুষ সস্তায় কাজ করে, সস্তা শ্রম হয় বলে আমরা বেশি ব্যবসা করতে পারি। এই মনস্তত্ত্বগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। এই কারণে হয় কি, ওই পার্টিসিপেশন কমিটিকে সবসময় ইউনিয়নের বিপক্ষে দাঁড় করানো হয়, হ্যাঁ, যার জন্য পার্টিসিপেশন কমিটিকে কার্যকর করার যে একটা চমৎকার জিনিস, কিন্তু কার্যকর করার ব্যাপারে যত না আমরা সতর্ক, যত না যত্নবান, তার চেয়ে আমাদের মালিকরা যত্নবান যে এটা করে যেন দেখানো যায় যে আমরা এই ইউনিয়নের দরকার নেই, আমরা করেছি। এটা এখান থেকে বেরিয়ে আসতে, ওই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে ধরেন একজন বা কোনো ফ্যাক্টরির বা দুজন বা চারজন শ্রমিক যদি চান যে আইনে সেফটি কমিটি থাকার কথা, পার্টিসিপেটরি কমিটি থাকার কথা, সেগুলো নাই, সেই ক্ষেত্রে কি তারা আসলে কোনোভাবে লেবার কোর্টের দ্বারস্থ হতে পারেন? জি পারে। একটা কোম্পানিতে যদি কোনো শ্রমিক মনে করে যে আমার এখানে নিরাপত্তা এবং সেফটি কমিটি, আদার্স পার্টিসিপেটরি কমিটি নাই, অ্যাট ফার্স্ট তার কাজ হচ্ছে যে সে আমাদের কলকারখানা যে অধিদপ্তর আছে সেখানে দরখাস্ত করতে হবে, তাকে প্রপারলি দরখাস্ত করতে হবে যে আমাদের এখানে ল্যাকিংস আছে। ল্যাকিংসগুলো যদি কলকারখানা অধিদপ্তর যদি মনে করে যে ইনকোয়ারি করলো, রিপোর্ট দিল, যদি মনে করে যে না ওখানে এগুলো নাই, ল্যাকিংস আছে বা কোনো জবাব দিল না, তখন সে ওই চিঠির এগেইনস্টে লেবার কোর্টে সে তার অধিকার আদায়ের জন্য এই মামলাটা দায়ের করতে পারে। সে 213 ধারা তার যে ল্যাকিংসগুলো আছে সেই মামলা দায়ের করতে পারবে। পার্টিসিপেশন কমিটির শ্রম পরিচালক, সেফটি কমিটির লেবার শ্রমটাই জানাতে হবে। পার্টিসিপেশন কমিটি শ্রম পরিচালক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, যেটা সম্পর্কটা দেখবে, সম্পর্ক। এই জন্য ট্রেড ইউনিয়ন এবং শিল্প ইন্ডাস্ট্রিয়াল রেজিস্ট্রেশনটা এখানে হয়, রেজিস্ট্রেশন এবং শিল্প বিরোধ যখন শ্রমিক ইউনিয়ন সেটা হচ্ছে জেডিএল, উনি মধ্যস্থতা করবেন, তারপরে কনসিলিয়েশন হবে, আরবিট্রেশন হবে, নিষ্পত্তি হবে, কোনো ডিসপিউট হলে পরে রেজুলেশন হবে। এটার মানে কি ধরনের ডিসপিউট আপনার? যেমন ধরেন এই যে সম্প্রতি যেটা ঘটেছে সেটা হলো যে চট্টগ্রাম সহ এই নদী বন্দর রিভারওয়েতে হয়েছে, সেটা হলো যে লাইটারের যে জাহাজগুলো যেগুলো ডিপসিট থেকে পোর্টে যারা মাল আনা নেওয়া করে, এরা এদের শ্রমিকের যে মজুরিটা, এটা ক্লারিফিকেশন নিয়ে একটা মানে একটা বিবাদের মতো একটা অবস্থা। পরবর্তীতে আমরা 2-3 দিন বসে এই সরকার পক্ষ, তারপরে লাইটারের যে জাহাজ মালিক যারা আছেন, তারপর শ্রমিক, 3 পক্ষ মিলে আমরা 2-3টা সিটিং দিয়ে মজুরিটা ক্লারিফিকেশন করে দিয়েছি। অনেকে ধরেন যে অনেক ধরনের মানে মজুরির বাইরেও মানে শ্রমিকদের সঙ্গে মালিকদের একটা সম্পর্ক থাকে, একটা ভালোবাসার সম্পর্ক। মানে হয়তো কাউকে কোনো একটা হয়তো শ্রমিককে বেশি ভালোবাসে, একটু 10টা টাকা বেশি দেয়, তো আমরা এটা করেছি যে ঠিক আছে, বা যেটা আমরা মজুরি কাঠামো করে দিয়েছি সেটা তো মানবেনই, অতীতে যেটা দিয়েছেন সেটাকে কন্টিনিউ করবেন। তো তাতে করে তারা মেনে নিয়েছে। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, তারপরে আমি আবার আপনার কাছে আসবো। তখন আমি যেটা জানতে চাইবো যে মানে এই শ্রমিকরা মানে তাদের অধিকার পাওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনাদের সহায়তা নিতে পারে, সেই বিষয়টা আমি আপনার কাছে একটু স্পষ্ট হতে চাইবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ লোকমান। জি, কি নাম বললেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ লোকমান। জি, লোকমান সাহেব বলুন। জি স্যার, আমার বিচারকদের কাছে আমার একটা প্রশ্ন, যে দেখা যায় আমরা অনেকদিন ধরে গার্মেন্টসে চাকরি করি, ঠিক আছে, দেখা যায় আজকে এই চাকরিতে চাকরি করলাম, আমার বেতন ঠিক আছে 7,000 থেকে 8,000 টাকা হলো, যে কোনো কারণে আমার এখান থেকে চাকরি ছাড়া গেলাম, অথবা যে কোনো কারণে অ্যাবসেন্ট করে দেওয়া আমার এই জায়গা থেকে না করে দিল, তখন আবার নতুন জায়গা উন্নত হতে যাওয়ার পরে আমার বেতন ওই যে 2 বছর 3 বছর কাজ করে আমার বেতন 8,000 টাকা করছি, আবার আরো জায়গায় গেলে দেখা যায় আমার বেতন 7,000 টাকা ধরলো।
এইভাবে মনে করেন আমরা কয়েক বছর 10 বছর 12 বছর চাকরি করার পরে দেখা যায় আমরা যেভাবে গার্মেন্টসের ফ্যাক্টরিতে ঢুকছি হাত আর পাও নিয়ে, ঠিক শেষ বয়স যখন আমাদের শরীর কমে জায়গা তখন আমরা যখন ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসি এইভাবে হাত আর পাও নিয়ে বের হয়ে আসতে হয়। কারণ আমাদের যে একটা ফ্যাক্টরিতে যাওয়ার পরে মোটা অঙ্কে একটা টাকা পাবো, পেনশন পাবো, এই জিনিসটা আমরা পাইতে আসি না। আর যে স্যার আমরা যেভাবে ডিউটি করতে আসি নারায়ণগঞ্জে, ঠিক আছে, মানে অতিরিক্ত ডিউটি করতে আসি। কারণ একটা মানুষ 10 ঘন্টার বেশি ডিউটি করলে তার শরীরে হাত পা সারাক্ষণ বসে মেশিন চালার পরে এমনি হাত পা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায় তখন এর উপরে মানুষ যে কোনো মাত্রে অসুস্থ হইতে পারে। এজন্য স্যার আমাদের নির্ধারিত একটা ডিউটি ফিক্সড করার জন্য স্যার আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর দেখা যায় আমরা 8,000 টাকা বেতন কাজ করার পরে আমাদের ঘর ভাড়া দেখা যায় 3,000 4,000 টাকা দেয়। আমরা এই 8,000 টাকা বেতন দিয়া স্যার আমরা বউ পোলাবার নিয়ে আমরা সংসার করতে অনেক কষ্ট হয়ে যায় স্যার। এটা আপনার আমার প্রশ্ন আপনাদের কাছে। জি ধন্যবাদ। উনি যেটা বলছেন আর কি, যে প্রসঙ্গটা যে চাকরি ছাড়লেই ওনাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে, এই সমস্যার আসলে সমাধান কি? এটা ডাইফে এটা আবেদন করতে পারে, করে সেখান থেকে ইন্সপেক্টর তারা তদন্ত করে বিষয়টা অবশ্যই ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, সেটা কি মানে পেনশনের মানে না, যে ব্যাপারটা উদ্ভূত হলো সেই ব্যাপারে তারা ব্যবস্থা দিতে পারবে যে আপনি যদি সেখানে ব্যর্থ হয় তারপরে কোর্টে যেতে পারবে। এটি হচ্ছে যে সে যে নতুন চাকরিতে যাচ্ছে একটা আছে সার্ভিস বুক, আইন অনুযায়ী সার্ভিস বুকটা কিন্তু শ্রমিক নিয়ে নিবে। যখন সেটা চাকরি ছাড়বে তখন সার্ভিস বুক তাকে দিয়ে দিতে হবে, এবং সেখানে তার রেকর্ড থাকবে সে কোন পদে চাকরি করত। সে যখন অন্য জায়গায় যাবে তখন ওই পদেই যদি চাকরি করে তাহলে গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে বেতন নির্ধারিত আছে, তার নিচে তো নামতে পারবে না ওই পদের জন্য। সমস্যা যেটা হয় প্রত্যেক কারখানায় নতুন করে শুরু করায় সর্বনিম্ন থেকে। জি, এটা হচ্ছে সমস্যা। এবং এক্ষেত্রে আপনার কোনো করণীয় আছে? মানে এক্ষেত্রে আসলে এটা কিভাবে? এক্ষেত্রে রিমেডি খুব কম। সে যদি ওই পদের বেতন কম পায় তাহলে ডাইফে না, তার অভিজ্ঞতার সে যখন নতুন জয়েন করতেছে তখন সে ওই যদি অভিজ্ঞতা এই কারখানার মালিক কাউন্ট না করে সার্টিফিকেট তখন এবং সার্ভিস রুলটা যদি গ্রাহ্য না করে তখন সে একটা প্রতিবাদ আইনে আশ্রয় নিতে পারে, একটা ফাঁক আছে। কিন্তু এই সার্ভিস রুল বইটাই তো পায় না, দুর্বল। ঠিক আছে, এখানে আমাদের মনে রাখতে হবে যে আমি যেটা বলেছিলাম যে মে দিবসের আলোচনায় আসলে আমাদের তো বিতর্কের কিছু নেই, আমাদের সবাই মিলে আমাদের আলোচনা করতে হবে কিভাবে আমরা মে দিবসের চেতনাকে এগিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো সেইখানে হলে ওই অনেকগুলো জায়গায় আমাদের এই সমাধানগুলো আনতে হবে। বিশেষ করে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে নীতিগতভাবে সবাই মনে করবে যে শ্রমিক এর অধিকার একটা মানবাধিকার এবং তারা আমার সমস্ত প্রক্রিয়ার অংশ। যার জন্য একজন শ্রমিক যখন যাবে তাকে তো আমার ধন্যবাদ দিয়ে একটা প্রত্যয়নপত্র দিতে হবে, সেটা আইনে আছে, তাকে একটা প্রত্যয়নপত্র দিতে হবে এবং তার সার্ভিস বুকে তার রেকর্ড সহ দিতে হবে। আরেক জায়গায় যখন যাবে তখন সে তার দক্ষতা নিয়েই তো নিবে, কিন্তু এখানে ব্যত্যয় হচ্ছে। আরেকটা জিনিস উনি খুব গুরুত্বপূর্ণ বলেছে, সেটি হচ্ছে কাজ হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা ঠিকই আছে সময়, কিন্তু এমনভাবে কাজের টার্গেট তৈরি করা হচ্ছে যে ওই কাজটা স্বাভাবিকভাবে করতে গেলে 12 ঘন্টা লাগবে, কিন্তু চাপটা এমন তৈরি করা হচ্ছে যে 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে তাকে করে দিতে হচ্ছে। অথবা আপনি মনে হচ্ছে যে আমি বলতেছি না সব জায়গায় এটাই, কিন্তু না, কোনো কিছু কিন্তু সব জায়গায় না, বাট কোনো আমাদের তো লক্ষ্য থাকবে কোথাও না থাকে, ওটা ব্যত্যয় হতে পারে, তো সাধারণ হতে পারবে না, তাই না? এটা কিন্তু সাদা চোখে ধরা যায় না। কাজ এই কারখানায় কত ঘন্টা কাজ, একজন ইন্সপেক্টর জানেন 8 ঘন্টা কাজ, 2 ঘন্টা ওভার টাইম, কিন্তু 8 ঘন্টার মধ্যে কত পিস মাল তৈরি করতে পারে সেটার একটা চমৎকার ক্যালকুলেশন হয় কিনা, এটি কিন্তু খুব জরুরি। এটা হয় না, যেখানে হয় সেখানে খুব ভালো, কিন্তু যেখানে না হয় সেখানে কিন্তু শ্রমিকদেরকে আসলে প্রকারান্তরে আমাদেরকে ঠকানো হয়, ওই মানে বেশি কাজই করানো হচ্ছে। আমরা একদম শেষ দিকে চলে আসছি, একদম সংক্ষেপে 1 মিনিট আপনি যেটা বলবেন যে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে শ্রমিকরা আসলে আপনি অনেক মামলা তাদের লড়েছেন, মানে সেই ক্ষেত্রে ওনারা আসলে এই ধরনের কাগজপত্র পান কিনা, আইনগতভাবে যে সকল রেকর্ড তাদের পাওয়ার কথা? আইনগতভাবে তারা রেকর্ড পায় না, এটা খুবই দুঃখজনক। আমার মামলা লড়তে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমার প্রবলেম হয়, যে প্রবলেমটাই হচ্ছে যে তারা প্রপার ডকুমেন্ট আমাদেরকে সরবরাহ করতে পারে না। এটা আইনগত খুবই বড় একটা ল্যাকিংস। এর জন্য আসলে আমরা আজকে মে দিবস হিসাবে আজকে পালন করছি তা নয়, আমাদের প্রত্যেকটা দিনই মে দিবস হওয়া উচিত আমি মনে করি। আর সংশ্লিষ্ট প্রশাসনকে আমি বলবো যে যেসব প্রতিষ্ঠান সার্ভিস বই দিচ্ছে না, তাদের অভিজ্ঞতাকে অনুযায়ী কাজে লাগাতে পারছে না, তার জন্য সুনির্দিষ্ট 213 ধারায় মামলার অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু সে শ্রমিক ওই প্রতিষ্ঠিত হতে হতে শ্রমিক বিরুদ্ধ হয়ে যাবে। আমাদের যে আইনগত যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো যদি মানতে হয় তখন তারা ধৈর্য থাকবে না। তো
তো এক্স্যাক্টলি প্রপারলি প্রশাসন থেকে যদি এটা আসে তাহলে এটা হবে, আর আদালতে আসলেও তার দাবি পালন করতে পারবে যদি সে প্রপার ডকুমেন্ট আনতে পারে। জি, আবু মোস্তফা করে সেটা হচ্ছে যে আমরা তো এই আলোচনায় এতক্ষণ দেখলাম যে কোনো জায়গায় ঘাটতি আছে, আবার আইনে কিছু অনেক সুবিধা দেওয়াও আছে। তো আপনি এই একটা শ্রম পরিদপ্তরে আছেন এবং অন্যান্য যে সকল সংশ্লিষ্ট শাখা আছে সেগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ এবং সুন্দর ধারণা আছে। সেই অনুযায়ী আপনি বলবেন যে একজন শ্রমিক যদি তার যে অধিকারগুলো আছে সেগুলি পেতে হলে মানে কি তার করা উচিত? আপনি সচেতনতার কথা বলেছেন এবং সেই সচেতনতার অংশ হিসেবেই মানে সাজেশন যে তার আসলে কোন জায়গায় কখন কিভাবে তাকে রিঅ্যাক্ট করা উচিত, রিঅ্যাক্ট করা মানে সে কিভাবে আপনি বললেন যে সচেতনতা সৃষ্টির তো এর কোনো বিকল্প নাই। জি, সচেতনতা সৃষ্টি বা লেবার ল সম্বন্ধে জানা এটা কিন্তু কোনো বিকল্প নাই। জি, আছে সেটার অংশ হিসেবে আপনি বলেন যে মানে কোথায় গেলে উনি কি পেতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন এই কথাটা যে আইনে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, আইন যদি ভঙ্গ করে, আদালত কিন্তু আপনার আইন আপনি ইনোসেন্ট আপনি জানেন না এটা কিন্তু এটা কোনো এক্সকিউজ না, কিন্তু আইন জানতেই। কিন্তু এইটা কি কোনো এক্সকিউজ যে আমার জনবল কম এই জন্য আমি এটা বাস্তবায়ন করতে পারছি না, এটা কি কোনো এক্সকিউজ? হ্যাঁ, মানে জনবল কম। হ্যাঁ, আপনাকে এটাও ভাবতে হবে, আমরা বাস্তবায়ন করতে পারছি না। আপনাকে এটাও ভাবতে হবে যে আজকের যে শিল্পায়নের যে অবস্থা বাংলাদেশের, এই যে একটা মানে অত্যন্ত অবস্থাতেই চলছে, যে নিয়ামক যে শক্তিগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, সবগুলোকে একইভাবে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এককভাবে কাউকে বললে কিন্তু এই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু সফল হবে না। সকলেই কিন্তু এগিয়ে আসার প্রয়োজন আছে। আজকে আমরা যে অবস্থায় এসেছি, আমাদের অর্থনৈতিক উন্নয়ন যে অবস্থায় আছে এবং যে গতিতে চলছে, সেক্ষেত্রে আমি একটাই প্রত্যাশা করব এবং অনুরোধ করব আজকে এই দিনে, মহান দিনে, যে সমাজের যত স্টেক হোল্ডার আছে সবারই একটা সম্মিলিত প্রয়াস থাকতে হবে এবং এই অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে আমরা একদম 1 থেকে 1.5 মিনিট পাবো সমাপনী বক্তব্য। খুব চমৎকার বলেছেন উনি যে সম্মিলিত প্রচেষ্টা এবং সব জায়গায় আগাতে হবে, এটাই কিন্তু মূল কথা। যে আমরা এক জায়গায় অনেক এগিয়ে যাচ্ছি কিন্তু অন্য জায়গায় আবার অনেক বৈষম্য তৈরি হচ্ছে না, সেটা করতে হবে। আমরা একটা হিসাব করে দেখিয়েছি যে বাংলাদেশে আপনার একজন সিইওর যে বেতন, যে কারখানার মালিকরা বলে যে তারা বেতন দেওয়ার মতো অনেক সামর্থ্য নাই, সেইটার বেতন দিয়ে একজনের বেতন দিয়ে 1000 শ্রমিকের বেতন এমনও সিইও আছে, একদম প্রমাণিত। এই যে কারখানার একটা হচ্ছে দেশের মধ্যে তো বৈষম্য আছে, কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে দেখুন বৈষম্য অনেক আছে। আমরা কর্পোরেট হাউসগুলো যে বিজ্ঞাপন বানায়, আন্তর্জাতিক মানের বিজ্ঞাপন, কিন্তু সেই বিজ্ঞাপনের পিছনে যে অর্থ ব্যয় হয় তার সাথে তুলনা করে দেখেন সেই অনুযায়ী কিন্তু তার বেতন কাঠামো না। যে প্যাকেজ বানানো হচ্ছে আমাদের এখন, আমি একবার নারকেল তেলের একটা খুব বড় কোম্পানি নারকেল তেলের প্যাকেট নিয়ে বাজারে হিসাব করে দেখেছি যে 32 টাকার নারকেল তেল ওখানে আছে, কিন্তু প্যাকেটটা এত চমৎকার এবং এই প্যাকেট এবং বিজ্ঞাপন মিলিয়ে খরচ হয়েছে তার দাম হয়েছে 120 টাকা। এটা কিন্তু ভোক্তাকে দিতে হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু শ্রমিককে বেতন দিচ্ছে না। অর্থাৎ সব জায়গা থেকে আমাদের যেমন ফ্রেমওয়ার্কগুলো বাড়াতে হবে, প্রতিষ্ঠানগুলো বাড়াতে হবে, শুধুমাত্র একটা অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করব বা শুধুমাত্র আমি ভবনগুলোকে চমৎকার করব, এটা দিয়ে হবে না। সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে এবং এটা একদম অঙ্গীকার করতে হবে যে কেন্দ্রীয় নীতিমালার অংশ হতে হবে যে আমার উন্নয়নের অংশীদার সবাই, আবার উন্নয়নের ফল পাওয়ার অংশীদার সবাই। এটা যতক্ষণ পর্যন্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই চাকচিক্যময় যে অবস্থাগুলো, বিজ্ঞাপন, ভবন, আনুষ্ঠানিকতা থেকে তোরণ এবং জাঁকজমক অনুষ্ঠান, এগুলো যদি আমরা ভাগ না করি তাহলে হবে না। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আর সময় নেই, আমরা শেষ করছি। আমি সময় দিতে পারছি না, আমাদের একদমই সময় শেষ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।